হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি একটা দাওয়াত ব্লগে। দাওয়াত ব্লগে রেসিপি তো মাস্ট থাকবে, কারণ অনেক রান্নাবাড়া করা হয়েছে। সেখান থেকে চেষ্টা করেছি কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করতে। ফ্রাইডেতে বিদ্যুতের ছুটি ছিল, তাই আমি বলেছি চলো আমি দাওয়াতের জন্য যা যা কেনাকাটা আছে, বাজার আর কি, আমি নিজের হাতে করতে চাই। তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করে দেন একটা হোলসেল গ্রোসারি শপে চলে এলাম। বেশ বড় একটা গ্রোসারি শপ, যা যা প্রয়োজন সব কিছু কিনেছি। বাহিরে এত গরম ছিল যে সাদাত বেবি এখানে এসি পেয়ে ঘুমিয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আরামে কেনাকাটা করতে পেরেছি। দেন আমরা বাসায় চলে এসেছি। নেক্সট ডেতে আমি ফার্স্টে দই পাতার জন্য বেশ বড় একটা হাঁড়ি নিয়েছি। এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যখন একদম মেল্ট হয়ে গেছে, একদম কালো করা যাবে না, মোটামুটি লাল হয়ে গেছে ক্যারামেলটা, তখনই হাফ লিটারের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে ক্যারামেলের সঙ্গে মিক্স করে দেন আমি আস্তে আস্তে বাকি দুধগুলো দিয়েছি। একসঙ্গেই যদি আমি সবগুলো দুধ দিয়ে দিতাম তাহলে ক্যারামেলটা ভালো করে হয়তো মেল্ট হতো না দুধের সঙ্গে। দেন টেস্ট অনুযায়ী চিনি দিয়ে 1.5 ঘন্টার মতো দুধ জাল দিয়েছি। 4.5 লিটার দুধ নিয়েছিলাম আমি। আর এখানে 1 লিটারের মতো টক দই পানিটা ঝরিয়ে কিছুটা দুধ আমি মিক্স করে নিচ্ছি। আর দুধের ভেতরে চিনিটা একটু বেশি দিবেন, কারণ টক দই দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা একটু কমে আসে। আর আরেকটা কথা, যখন দুধটা টক দইয়ের সঙ্গে মিক্স করবেন তখন আঙুল দিয়ে দেখবেন যে দুধের টেম্পারেচারটা কেমন। যদি বেশ কিছুক্ষণ আপনি আঙুলটা দিয়ে রাখলেও হাতে গরম না লাগে, তাহলেই মনে করবেন আপনার দুধটা পারফেক্ট। আমি সবসময় মাটির হাঁড়িতে দই পাততে পছন্দ করি। তো মাটির হাঁড়িতে আমি দুধটা ঢেলে পুরনো একটা ব্ল্যাঙ্কেটে সারা রাত রেখেছি। 7টা বাজে আমি দই পেতেছি। সকাল 10:30টার দিকে দেখলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বাহিরে থেকে। তখনই বুঝতে পেরেছি দইটা আমার মাশাআল্লাহ হয়ে গেছে। আর আমার শাশুড়ি সবসময় এভাবে দই পাততো। তিনি হয়তো আমার মতো এরকম ক্যারামেল করে দইয়ের কালার নিয়ে আসতো না। আগের দিনের মানুষ সবসময় খাবারের লুকটা অথেন্টিক রাখার চেষ্টা করত। আর দই পাতার আগে দুধটা ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ফেটে নেবেন, তাহলে বুদবুদ উঠবে। মাটির হাঁড়িতে যখন দই পাতবেন ওপর থেকে একটু বুদবুদ দেখা যাবে, খুব সুন্দর লাগে দেখতে, অনেকটা বগুড়ার দইয়ের মতো। সকালবেলা আমি একটা কেকও বানিয়েছিলাম, যেহেতু গেস্টের ভেতরে বাচ্চাদের সংখ্যা বেশি, তাই মনে হলো একটা কেক বানালে ভালো হবে। তো ভ্যানিলা একটা কেক আমি এখানে 3 ডিম দিয়ে বানিয়েছি। মাঝখান থেকে কেটে কিছুটা সুগার সিরাপ দিয়েছি। সুগার সিরাপের সঙ্গে একটু হোয়াইট চকলেট মিক্স করেছিলাম। তারপরে ক্রিমের লেয়ার দিয়েছি। ক্রিমের লেয়ারে আমি আইসিং সুগার না দিয়ে সবসময় কনডেন্স মিল্ক দেই, এতে আমার কাছে ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম আমাদের এখানে চেরির যেই জেলিটা পাওয়া যায়, জেলিটা একদম ফ্রেশ, সেটা দিয়েছি। তারপরে আরেকটা লেয়ার দিয়ে মোটামুটি ক্রিম দিয়ে কেকটা কাভার করে নিচ্ছি। প্ল্যান ছিল কাপ ডেজার্ট বানাবো, বাট সময়ের জন্য আর সেটা না করে ভাবলাম যে কেকটাই বানিয়ে ফেলি। প্রফেশনাল কোনো কেক মেকার নই আমি, আর কখনো কেক বানানো শিখিনি। আমার নিজের চেষ্টাতে যতটুকু আমি পারি, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে আল্লাহ আমাকে এতটুক বানানোর যোগ্যতা দিয়েছে। তো ওপর থেকে আমি আরেকটু ব্লুবেরির জেলি দিয়ে নিয়েছি। আর বিদ্যুৎ অনেক বড় একটা এই ধরনের ফ্রুটসের ক্যান্ডি প্যাকেট নিয়ে এসেছে। তো সেগুলো ওপরটা একটু চিনি দেওয়া, ভেতরটা একটু সফট সবগুলোই ফ্রুটসের ক্যান্ডি। তো ভাবলাম যে এই নজেলটা ইউজ করি, এই নজেলটা দিয়ে একটু ডেকোরেশন করলাম আর ক্যান্ডিগুলো দিয়ে দিলাম। আমার কাছে তো দেখতে বেশ ভালো লেগেছে। খেতে কেমন হয়েছে কি আর বলবো, আমার কাছে খুব ভালো লেগেছে, বাচ্চারাও খুব লাইক করেছে, এটাতেই আমি হ্যাপি।
দাওয়াতের আগের দিনই আমি সব রান্না কমপ্লিট করে রাখতে চাচ্ছিলাম, কারণ সেদিন বাচ্চা কাচ্চা নিয়ে ঘর ক্লিন করা, নিজে একটু রেডি হওয়া, সব কিছু মিলিয়ে অনেক প্রেশার পড়ে যায়। আমি এখানে 3 কেজি গরুর মাংস ঝাল করে রান্না করছি। আর গরুর মাংস রান্না করার রেসিপি আমি অনেক আগে শেয়ার করেছি, তাই আর নতুন করে ভিডিও করা হয়নি। মোটামুটি সব মশলা দিয়েছি। গরম মশলাটা আমি শিলপাটায় বেটে দিব গরুর মাংসে। আর এখানে হচ্ছে গরুর মাংসের কোরমা করব, 3 কেজি গরুর মাংসের। তার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছু কাঁচামরিচ, হাফ টেবিল চামচ পোস্তদানা, 2 টেবিল চামচ ব্ল্যাক পেপার, আর আমার কাছে হোয়াইট পেপারটা ছিল না, তাই ব্ল্যাক পেপার নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই হোয়াইট পেপারটা নেবেন। আর অর্ধেকটা নিয়েছি জয়ফল, কিছু জয়ত্রী নিয়েছি। টক দই দিব হচ্ছে 1 থেকে 1.5 কাপের মতো। আর হচ্ছে বাদাম বাটা দিব 3 টেবিল চামচ। আমি অনেক বাদাম একসঙ্গে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেই। আর পেঁয়াজ বেরেস্তা হচ্ছে 1.5 কাপের মতো। সব কিছু আমি ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিব। আর শিলপাটায় অবশ্য আমি একটু মশলা বেটে নিচ্ছি, কারণ আমার ব্লেন্ডারটা প্রবলেম হয়েছে, তাই আস্ত মশলাগুলো আমি শিলপাটাই বেটে দিচ্ছি আপাতত রান্নার ক্ষেত্রে। আর এখানে আমি গরুর মাংসের কোরমা রান্না করার জন্য একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং। পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে এখানে 2 কাপের মতো, আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 3 টেবিল চামচ। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হাফ টেবিল চামচের মতো আমি লাল মরিচ দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ জিরার গুঁড়ো। আর হচ্ছে যেই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন একদম তেল উঠে আসবে, ঠিক তখন আমি গরু মাংস দিয়ে দিব। গরু মাংস আমি রেগুলার কাটেই কেটেছি। আর যখন কোরমা অথবা রোস্টে একটু লাল মরিচের গুঁড়ো দেওয়া হয়, কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখতে। বাট আমার ব্ল্যাক পেপারটা না দিয়ে হোয়াইট পেপারটা দিলে কোরমার কালারটা আর একটু লাইট আসতো। ঢাকনা দিয়ে মাংসগুলো মিডিয়াম টু হাই হিটে আমি 20 মিনিটের মতো ভালো করে কষিয়েছি। সরি, আমি সেই ক্লিপটা নিতে পারিনি, কারণ সাদাত বেবি ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে খাওয়াচ্ছিলাম আর রান্না করছিলাম। কষানোর পরে কিন্তু অনেক পানি বেরিয়েছে, তো আমি আরেকটু লবণ দিলাম টেস্টটা করে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিয়েছি। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি, অনেক পানি বেরিয়েছে। তো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণই আমি হচ্ছে মাংসটা রান্না করেছি। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা প্যাকেটের 1 প্যাকেটই দিয়েছি। এখানে মনে হয় 150 ml অথবা 200 ml হতে পারে, আমি ঠিক বলতে পারছি না, মনে নাই। আর একটু গরম মশলার গুঁড়ো, কিছু কাঁচামরিচ, আর হচ্ছে 1 পিস লেবুর রস চিপড়ে আরও 10 মিনিটের মতো আমি রান্না করব। দেন চুলার আগুনটা বন্ধ করে দিব। এটা আমি রাতে করেছি। আপনারা চাইলে ক্রিম না থাকলে দুধের গুঁড়াও দিতে পারেন। আর একটু চিনি দিতে হবে। চিংড়িগুলোও আমি রাতে ফ্রাই করে রেখেছি, যেহেতু আমি 4টা ফ্যামিলিকে ইনভাইট করেছি। প্রায় 25-26 জনের মতো আমি রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছি। পোলাওটাও সকালবেলা উঠে রান্না করে ফেলেছি। আর এই হচ্ছে আমার গরুর মাংসের কোরমার ফাইনাল লুক। মাশাল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি তবুও একটু টেনশনে ছিলাম, যেহেতু আমি ব্ল্যাক পেপার দিয়েছি, হোয়াইট পেপার দেইনি। সকালবেলা আমি হচ্ছে 2 টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিয়েছি। আর কেওড়া জল ছিল না, থাকলে ওইটাও একটু দিতাম, একটু শাহি শাহি ফ্লেভার আসতো। গরু মাংস রান্না শেষ, পোলাও শেষ। তবে যখন আমি গ্রিল করছিলাম, আমি সবসময় সরিষা তেল দিয়ে গ্রিল করি চিকেন। আমার বাসায় সরিষার তেল ছিল না, তাই হচ্ছে আমি অলিভ অয়েল দিচ্ছিলাম। হঠাৎ করে আমার অলিভ অয়েলের জারটা ক্যাবিনেটের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়। আমি 5 মিনিট হয়ে দাঁড়িয়েছিলাম। আমার অনেক পছন্দের একটা অলিভ অয়েল জার, তো খুব মন খারাপ হচ্ছিল।
এত সুন্দর একটা অলিভ অয়েলের জারের জন্য, আর এটার বেশ দামও ছিল। চিংড়ি ফ্রাই শেষ, আর এখানে হচ্ছে গ্রিলের জন্য আমি ম্যারিনেশন করা যেই মশলাটা আছে সেটা বেশ খানিকটা তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর গ্রিলের রেসিপিটা আমি শেয়ার করছি না, এটার রেসিপিও আমি অনেক আগে শেয়ার করেছি। নেক্সটে যদি আমি আবার চিকেন গ্রিল করি তাহলে হচ্ছে আমি রেসিপিটা শেয়ার করব। এয়ার ফ্রাইতে আমি চিকেনগুলো গ্রিল করে নিয়েছি, তারপরে কষিয়ে নেওয়া মশলাটা এভাবে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা হার্ড না হয়ে যে জুসি থাকে। আপনি চাইলে হচ্ছে মশলাটা যখন কষাবেন তখনও হচ্ছে চিকেনটা মশলার ভেতরে দিয়েই চুলাতে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নিতে পারেন। সেটার ক্ষেত্রে একটু রিস্ক থাকে, আস্ত চিকেন সেটা নাড়াতে গেলে হয়তো ভেঙে যেতে পারে, তাই আমি এই প্রসেসটা করেছি। কয়েকদিন পরে হয়তো ফেসবুকে লং ভিডিওগুলো নাও দেওয়া যেতে পারে। যদি না দেওয়া যায় তাহলে আমি আমার রেসিপি ব্লগগুলো আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, সেখানে আপনারা দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে শামিমা পারভেজ ব্লগ। আর এই হচ্ছে আমার বিফ কোরমার লুক। ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে দই, মিষ্টি আর কেক। মিষ্টিগুলো হচ্ছে ঈদুল আজহাতে আমি বানিয়েছি। আমার প্ল্যান ছিল ঈদ যেই সপ্তাহে হয়েছে সেই সপ্তাহেই সবাইকে ইনভাইট করা, বাট আমি একটু সিক হয়ে যাই, তাই আর প্রোগ্রামটা একটু দেরিতে করেছি। তবে আমি মিষ্টিগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, ভালো ছিল। সব খাবার আমি টেবিলে সার্ভ করেছি, বাট আমি আসলে রেডি হওয়ার আগেই গেস্ট চলে এসেছিল। লাঞ্চ আওয়ার হয়ে গেছে, প্রায় 1-1:30টার মতো বেজে গিয়েছিল। সব খাবার আমি টেবিলে সার্ভ করেছি, বাট একটা ডিশ আমার সার্ভ করতে মানে মনে ছিল না, পরে সেটা দিয়েছি। সব সময় আমি যেই টেবিল ক্লথটা টেবিলের ম্যাটের ওপরে ইউজ করি সেটা আসলে আর তোলার সময় হয়নি, তাই এভাবেই টেবিলটা সেট করা হয়। 4টা ফ্যামিলির ভেতরে 3টা ফ্যামিলি হচ্ছে নোয়াখালীর আর একটা ফ্যামিলি হচ্ছে ঢাকার। মানে আমার দাদা নানা বাড়ি হচ্ছে নোয়াখালী, তো সবাই মানে নোয়াখালীর গেস্টরা হচ্ছে দুপুরে এসেছে, আর ঢাকার যেই গেস্ট তারা হচ্ছে রাতে আসবে। তো সবাই খুব ফান করছিল যে আমরা মেয়ে বাড়ির লোকজন এসেছি, আমরা আগে খাচ্ছি, বিয়ে বাড়ির খাবারের মতো দই মিষ্টি ছিল। আসলে রান্না বাড়া করতে একটু কষ্ট হয়, বাট সবাই যখন তৃপ্তি নিয়ে খেয়ে থাকে তখন আসলে এই কষ্টটা আর থাকে না, ভালো লাগে এভাবে সবাইকে আপ্যায়ন করে খাওয়াতে পারলে। বিকেলে বাচ্চারা কেক কাটছিল। আমার ছেলে তো কখনোই কেক খায় না, সে কেক চকলেট এগুলো লাইক করে না। সাদাত বেবি তো এখানে নেমে দুষ্টামি করার জন্য অস্থির। আর এতগুলো হচ্ছে ছেলে বাচ্চার ভেতরে একটাই মেয়ে বাচ্চা ছিল, মাশাআল্লাহ অনেক কিউট আর অনেক লক্ষ্মী। তো বাচ্চারা খাওয়া দাওয়া করলো, গেস্ট চলে গেল, আমি মোটামুটি ঘরটা একটু ক্লিন করে নিয়েছি। আর দেখেন সন্ধ্যার পরের আকাশটা এত সুন্দর ছিল, দেখে আর ভিডিও না করে পারলাম না। তো রাতে আবার যেহেতু গেস্ট আসবে, এটা হচ্ছে শ্বশুরবাড়ির গেস্ট, মানে সবাই সেটা বলেই ফান করছিল। যাই হোক, আমি টেবিলটা আবার একটু সেট করে নিচ্ছি, ঘরটাও মোটামুটি ক্লিন করে নিলাম। রাতেরবেলা ভাবিরা এসেছে, সেটা আসলে আর ভিডিও করা হয়নি, কারণ ফার্স্ট যখন আমার বাসায় কেউ আসে আমি আসলে সাধারণত তাদের ভিডিও করি না, কারণ কারো পারমিশন ছাড়া আমি হচ্ছে তাদের ভিডিও করি না। তো আমি সব খাবার মোটামুটি টেবিলে সার্ভ করে নিচ্ছি। আমার ছেলে একটু ফান করছিল যে মাম লাইট অফ করলে দেখতে আরও খুব বেশি সুন্দর লাগে। ভাবির বাচ্চারা মাশাআল্লাহ অনেক কিউট। আমি তো ওনার ছোট বাচ্চাটার একটু ভিডিও করে ফেলেছি, ওনার অবশ্যই পারমিশন নেইনি। অনেক লক্ষ্মী। আর ভাবিরা অনেক গিফট নিয়ে এসেছে সাদাতের জন্য আর আমার জন্য। আমি যেহেতু ঘরের জিনিস কিনতে অনেক বেশি লাইক করি, তো রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আর এগুলো আনবক্সিং করিনি। মুক্তা ভাবি উনি তো কেকও বানিয়ে নিয়ে এসেছিল, অনেক মজার ছিল। লিপি ভাবি ম্যাঙ্গো নিয়ে এসেছে। যাই হোক, অনেক খাওয়া দাওয়া হলো। তো সকালবেলা আমি হচ্ছে ওনাদের গিফটগুলো খুলছিলাম। এটা হচ্ছে মেরি ভাবি নিয়ে এসেছে সাদাত সোয়াতের জন্য গিফট, আর এটা হচ্ছে পারুল ভাবি এনেছে সাদাত আর সোয়াতের জন্য গিফট।
খুব সুন্দর হয়েছে সবার গিফট। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গরমের ভেতরেও সবাই এসেছে কষ্ট করে আমার বাসায়। মুক্তা ভাবির গিফটগুলো আনবক্সিং করছিলাম। ভাবির গিফটগুলো অনেক সুন্দর হয়েছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। সেম ডিজাইনের আমি কয়েকদিন আগে 4টা প্লেট নিয়েছিলাম, ভেবেছিলাম যে বাটি এটার সঙ্গে ম্যাচিং করে নিব। তো আর যা হচ্ছিল না, তো ভাবি দেখলাম যে বাটিও নিয়ে এসেছে, আরও 4টা প্লেট নিয়ে এসেছে। যাক, আমার একটা সেট কমপ্লিট হয়ে গিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে সবার গিফট, অনেক অনেক পছন্দ হয়েছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ আমার বাসায় আসার জন্য। এই ছিল আমার ব্লগ।